নমস্কার, আমি সন্দীপ। টাইমস 14 বাংলা স্টুডিওতে আজ আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে মানুষটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগের অধ্যাপক। এই উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপনার পাশাপাশি তিনি ধান নিয়ে বিভিন্নভাবে গবেষণা করেছেন। তিনি গিয়েছেন ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, এছাড়াও বিভিন্ন দেশ পরিক্রমা করেছেন। সেগুলো আমরা জানবো তার মুখ থেকেই। নমস্কার। নমস্কার। টাইমস 14 বাংলার কে ধন্যবাদ জানাই যে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে ধান বিষয়ে আলোচনার জন্য এখানে আলোচনা হচ্ছে যে উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল এবং তার ফলন এবং বিভিন্ন রকম ভেজাল মেশানো হচ্ছে এই চালে, সেই সব নিয়ে আজকের এই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। এবারে ভেজাল মেশানোর যে বিষয়টি উঠল সেই বিষয়ে বলি। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে হাজির আমাদের বিশিষ্ট সাংবাদিক শঙ্কর কুমার রায়ের কাছে জানবো যে তিনিও কি জেনেছেন কি যে তুলাইপাঞ্জির চালের মধ্যে ধানে যেমন ভেজাল মেশানো হয় তেমনি ধানে চালে এবং চালে সুগন্ধি সেই সঙ্গে পাউডার মেশানো হয়, কি বলবেন? ওই কথাটা আপনি ঠিকই বলেছেন। তুলাইপাঞ্জি ধানের সাথে কিছু ভেজাল ধান মিশছে, এটা শুধু লৌকিক কথার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা প্রত্যক্ষদর্শী হিসাবে আমি নিজেও যেমন রয়েছি, রায়গঞ্জে অনেক মানুষ রয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন যে এই তুলাইপাঞ্জি যেহেতু আমাদের রায়গঞ্জেই জিআই পেয়েছে, রায়গঞ্জে নিজস্ব ধান, যেমন উত্তর দিনাজপুর নিজস্ব, যেমন খনগান যেমন নিজস্ব, তেমনি রায়গঞ্জে নিজস্ব ধান তুলাইপাঞ্জি। তো সেই তুলাইপাঞ্জি ধানে যে সুগন্ধি বা তার যে চিকন, তার যে মোলায়েম তুলতুলে ব্যাপারটা রয়েছে, এটা যদি কৃত্রিমভাবে তৈরি যেটা করছে, যেটা বাজারে আসছে, সেটা কি করে সম্ভব? যদি এই ব্যাপারে স্যার যদি একটু আলোকপাত করেন। না, দেখুন, আমাদের উত্তর দিনাজপুরে যত পরিমাণে তুলাইপাঞ্জি তৈরি হয়, উৎপাদন হয়, তত কিন্তু বাজারে পাওয়ার কথা নয়। কিন্তু সবাই জানে যে রায়গঞ্জ মানেই হচ্ছে তুলাইপাঞ্জি পাওয়া যায়। সবাই বলে যে তুলাইপাঞ্জি, কিন্তু যতটা পরিমাণে তুলাইপাঞ্জি উৎপাদন হয় ততটা কিন্তু বাজারে আসে না। না আসার কারণটা একটাই, যে অত উৎপাদন কিন্তু হয় না। হ্যাঁ, ফলে কি করে, এই মাঝখানে কিছু ব্যবসাদার এটাকে কি বলবো, আর্টিফ্যাক্ট মিশিয়ে এদিক ওদিক চালকে বানিয়ে, মোটা চালকে সরু করে পালিশ করে এইভাবে তারা বাজারে নিয়ে আসে। অনেক গাছের পাতা আছে যেগুলোকে যদি ডাস্ট হিসাবে মিশিয়ে দেওয়া হয় সেটাতেও গন্ধ হয়, আবার কিছু কেমিক্যাল সেন্ট কিনতেও পাওয়া যায়, সেগুলোও মাঝে মাঝে তারা মিশিয়ে দেয়। এটা হচ্ছে একটা কি বলবো, মানে অতি চাহিদার একটা সাইড এফেক্ট আর কি। বেশি চাহিদা হলেই লোকে ভেজাল মেশানোর চেষ্টা করে, কিন্তু উৎপাদন যে একদম ওরকম হাই, আর তার মধ্যে দেখুন 200 টাকা কিলো তুলাইপাঞ্জি, এটা একদম মনে হয় না আকাশ ছোঁয়া। এটা হওয়ার কথা নয় কিন্তু, কারণ বিশ্বের বাজারে চালের দাম 200 টাকা কিলো এরকম নেই, একমাত্র কিছু চাল ছাড়া, ধরুন ভালো বাসমতি বা সাদ্রি এসব ছাড়া, বা থাইল্যান্ডের জেসমিন, এরকম চাল ছাড়া কিন্তু 200 টাকা। কিন্তু সেখানে দেখুন আপনি আমাদের জিআই ট্যাগ, এটা সরকারকে দেখা উচিত আমার যতটা মনে হয় আর কি, যে যারা ভেজাল মেশাচ্ছে বা এটাকে মেলাইন করার চেষ্টা করছে তাদের এগেনস্টে যদি কিছু স্টেপ নেওয়া হয়। খুব সুন্দর। আমরা এবার চলে যাব শঙ্করবাবুর কাছে। তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকতার করার সুবাদে ধান চাষ কিভাবে হয় সেগুলো তিনি দেখেছেন। তো সেই বিষয়টা কোথায় কোথায় গিয়েছেন এবং আপনি লেখালেখির সুবাদে খুব কাছ থেকে ধান চাষ পদ্ধতিটা কোথা থেকে দেখেছেন? তার আগে আমি আগের কথা বলি। স্যার যেটা বললেন, যে স্যারের সাথে আমি সত্যি একমত যে তুলাইপাঞ্জি ধান অত চাষ হয় না, এবং সেটা পরিসংখ্যান দিলে আরও ভালো হবে। আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 2 লক্ষ হেক্টর জমি রয়েছে, এবং সেখানে আমন, বোরো সব ধান মিলে 2 লক্ষ হেক্টর জমি রয়েছে। কিন্তু এবারে এই 2024 এবং 25 যে অর্থ বছর চলে গেল, তাতে আমাদের উত্তর দিনাজপুর জেলায় তুলাইপাঞ্জি ধান চাষ হয়েছে আপনার 29,000.10 হেক্টর জমিতে। তার মানে 30,000 হেক্টর জমিতেও তুলাইপাঞ্জি ধান চাষ হয়নি। ওয়ারেস আমাদের জেলায় ধানের বা কৃষি জমি রয়েছে 2 লক্ষ হেক্টর জমি। স্যারের সাথে স্যারের যেটা বললেন যে অত ধান চাষ হয় না, চাহিদাই এটা একটা সাইড এফেক্ট, এই সম্বন্ধে আমার
প্রত্যক্ষ অভিজ্ঞতা মিলে যাচ্ছে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তুলাইপাঞ্জি এবং দেশি ধান নিয়ে আজকে আলোচনার শীর্ষক বিষয়গুলো উত্থাপন হচ্ছে, অনেক দিন আগে, বছর পাঁচেক প্রায় 6-7 বছর আগে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বা সাবেক রায়গঞ্জ কলেজ, তার যিনি প্রিন্সিপাল ছিলেন আমাদের, উনিও ঘটনাচক্রের বটানির অধ্যাপক দিলীপ দে সরকার, উনি একদিন আমাকে ফোন করে বললেন যে তখন স্যার সদ্য ম্যাঙ্গালোর থেকে এসেছেন, আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় সুভাষচন্দ্র রায়, বলছে যে সুভাষ তাকে নিয়ে একটা কপি লিখ, উনি তুলাইপাঞ্জি যথেষ্ট কাজ করেছেন। স্যার আমি জানি না বলে, তখন স্যার আমাকে ফোন নাম্বার দিলেন, অ্যাড্রেস দিলেন। তারপরও আমি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের সামনে সুদর্শনপুর বাড়িতে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। সে গিয়ে দেখি একটা অন্য ধরনের অভিজ্ঞতা, যে আমার জেলায়, আমার রায়গঞ্জে এই ধরনের সম্পদ, এরকম একটা রিসোর্স পড়ে আছে, ইনফ্যাক্ট আমি সাংবাদিক হিসেবে জানতামই না। এবং স্যারের সাথে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হলো। স্যার ম্যানিলা যে বইটা লিখেছিলেন, একটা বেশ বড় ভলিউমের বই, তিনি বইটা আমাকে দিলেন। এবং এই ক্ষেত্রে স্যারের সঙ্গে আমার একটা প্রশ্ন, একটা যে খুব প্রসঙ্গক্রমে মনে হচ্ছে, 1911 সালের 25শে জুলাই শান্তাকুমারের নেতৃত্বে আমাদের রাজ্যসভা এবং লোকসভা, এবং সেটা করা হয়েছিল যে বাণিজ্যিক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি মিটিং করা হয়েছিল, যে তুলাইপাঞ্জি ধানটাকে আমাদের ভারতবর্ষের বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। এবং 31 জন, ওটা কি 2011 সাল হবে না 1900? না, ওটা 2011 সালের 25শে জুলাই। আচ্ছা। এবং ঘটনাচক্রে 2012 সালে সেই ধানটা অলিম্পিকে প্রথম গিয়েছিল, অলিম্পিকে। এবং পরবর্তী দেখা যাচ্ছে যে সেই ধানের প্রোডাকশন এত কম, তারপরে সেটা আর আন্তর্জাতিক স্তরে বাণিজ্য করা যাচ্ছে না। এটা একটা প্রবলেম তৈরি হয়েছে, কিন্তু সেবারে হয়েছিল এটা। এবং যেটা আমার স্যারের কাছে প্রশ্ন, যে এই তুলাইপাঞ্জি ধান, যার ডিমান্ড গোটা বিশ্ব জুড়ে রয়েছে, এর প্রোডাকশন বা উৎপাদনশীলতা বাড়াতে গেলে কি ধরনের পদ্ধতি আমাদের চাষিরা গ্রহণ করতে পারে, যাতে উপকৃত হতে পারে, এই ব্যাপারে যদি স্যার একটু আলোকপাত করেন, তাহলে মনে হয় আমাদের রায়গঞ্জবাসী উপকৃত হবে। ঠিক আছে, আমার যেটা মনে হয় আর কি, যেহেতু তুলাইপাঞ্জি দেশি ধান এবং খুব অল্প পরিমাণ সার, অল্প পরিমাণ সেচের দরকার হয়। ক্লাইমেটিক চেঞ্জের জন্য কি হয়েছে জানেন তো, যে পুরো ক্লাইমেট দেখুন, যখন ধান পাকবে সেই সময় গিয়ে বৃষ্টি, মানে পুজোর আগে বা পরে, ঠিক যেরকম পুজো লেট থাকলে লেট, আর্লি হলে আর্লি, ফলে কি হয়, জাস্ট ফ্লাওয়ারিং শুরু হয়েছে বা হচ্ছে, বা ফ্লাওয়ারিং শেষ হয়েছে, চলে এলো বর্ষা বা ঝড় বা কিছু একটা, ফলে কি হলো, সমস্ত ধান নষ্ট হয়ে যায়। এইটা কিন্তু আমাদের হাতের বাইরে। এইবার যদি আপনি উৎপাদন বাড়ানোর জন্য বেশি পেস্টিসাইড দেন, তাতেও ক্ষতি, আপনার কোয়ালিটি মেনটেন হবে না। আপনি যদি বেশি সার দিতে যান, গাছ উল্টে পড়বে। সেই জন্য কোনো দিকেই কিছু করণীয় নয়, মানে করাই যাচ্ছে না। সো একমাত্র উপায়, যে যদি প্রাকৃতিক পরিবেশ ঠিকঠাকভাবে পায় এবং চাষিরা যদি আরেকটু প্রশিক্ষণপ্রাপ্ত হন আর কি, ঠিকভাবে, যে কখন গাছ রোপণ করলে বা কখন কি করলে পরে মোটামুটি একটা ব্যালেন্সিং কন্ডিশনে থাকবে, যে হ্যাঁ, ধানটা পাকার সঙ্গে সঙ্গে যাতে ঠিকঠাকভাবে কাটা যায়। এটাই। আপনি বেশি ফার্টিলাইজার দিয়েও কিছু করতে পারবেন না, বা বেশি পেস্টিসাইড। আর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এটাকে রক্ষা করার কোনো রকম উপায় আমাদের কাছে নেই। এটা একটা, আপনি দেখুন কয়েক বছর ধরে রায়গঞ্জে হয় বন্যা, নয়তো ঝড়, নয়তো এইসব হয়ে গেছে, যার জন্য কি প্রোডাকশন মার খাচ্ছে। এটার প্রোডাকশন বৃদ্ধির জন্য কি কি উদ্যোগ নেওয়া উচিত সরকারি তরফে? একটা করা যেতে পারে, যে অন্যান্য যেগুলো বায়ো ফার্টিলাইজার আছে, বা তাদের যে, মানে কি বলবো, মিনারেলস সাপ্লাই বা অন্যান্য অর্গ্যানিক ফার্টিলাইজার কিছুটা দিয়ে হয়তো বুস্ট আপ করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রেও অসুবিধা একটাই, তার জেনেটিক মেকআপটা হয়তো সেটা নিতে পারবে না, সেটাও একটা বিষয় আছে। এখন আলটিমেটলি যদি আমরা ব্রিডিং করতে যাই, সেই ক্ষেত্রে হয়তো কিছু সময় লাগবে বেশি, কিন্তু ব্রিডিং করে হয়তো তুলাইপাঞ্জিকে আরও উন্নত মানের বানানো যেতে পারে। যেভাবে আমরা বাসমতিকে ব্রিডিং করে সেই বাসমতি এখন আমরা এক্সপোর্ট করি, প্রায় 17-18 মিলিয়ন টনস আমরা ভারত থেকে ইউরোপিয়ান মার্কেট বা গালফ কান্ট্রিগুলোতে বাসমতি সাপ্লাই করি। সবগুলোই কিন্তু লোকাল নয়, দেশীয় বাসমতি নয়, তারা এখন হাইব্রিড। কিন্তু সেই হাইব্রিড বা হাইল্ডিংগুলো বেশ দেশীয় ধানের মতোই, মানে কি বলবো, স্বাদ, গন্ধ, বর্ণ, তার টেক্সচার,
তার কোয়ালিটি মেনটেন করেছে। আপনি তো উত্তর দিনাজপুর বাদ দিয়ে দার্জিলিং জেলায় থাকছেন মানে কর্মসূত্রে, সেখানকার মানুষ কি তুলাই পাঞ্জি সম্পর্কে জানতে আগ্রহী বা খেতে তারা পছন্দ করেন? খেতে পছন্দ করে, হ্যাঁ, কিন্তু পায় না তারা। আচ্ছা, তারা আগ্রহী, কারণ যেহেতু জিআই ট্যাগ হয়েছে তো নামটা সবাই জানে। আমাদের পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ আছে তুলাই পাঞ্জি, কালো নুনিয়া, গোবিন্দভোগ, আরও বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে। মানে শিলিগুড়িতে তো কালো নুনিয়াটা পাওয়া যায়। কালো নুনিয়া জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা দার্জিলিংয়ের কিছুটা প্লেন্সল্যান্ড। আচ্ছা আচ্ছা, বালুঘাটে যেমন আমরা কাটারি ভোগ বা কাঠারি ভোগ, বেগুন বেচি, গোবিন্দভোগও পাই খানিকটা। হুম। হ্যাঁ, কাঠারি ভোগটাই মেনলি বালুঘাটে। আমরা জেনেছি আপনার জন্ম হয়েছে উত্তর দিনাজপুরের রায় মানে কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও এলাকায়। হুম। সেখানে আপনার বাড়ি থেকেই আপনার শিক্ষা, এই ধান চাষের শিক্ষাটা হয়েছে, তো সেই বিষয়ে যদি কিছুটা বলেন। আচ্ছা, আমি দেখেছি যে 70-এর বা 80-র দশকের প্রথম দিকটায় আর কি, মানে 1975-76 সাল নাগাদ বাবা রোজ একটা করে নতুন নতুন ধান বুনতো বড়ো সিজনে, আর বিভিন্ন এগ্রিকালচারের ডিপার্টমেন্টের সব বড় বড় সাহেবরা আসতেন, তারা ধান দেখতেন, কখনো পাকা ধান একটুখানি কেটে মাপতেন ফলন কত হলো। তো সেই সময় থেকে মানে এটা এখন আমি বুঝি যে তখন ওটা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব চলছিল। তখন তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে ওটা ছিল হচ্ছে সবুজ বিপ্লবের সময়। প্রফেসর এম.এস. স্বামীনাথনের হাত ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য একটা প্রচেষ্টা চালিয়েছিলেন, সেটা সফলভাবে উনি সাফল্যমণ্ডিত করতে পেরেছিলেন এবং দেশকে কী বলবো খাদ্য স্বয়ংভরতায় সম্পূর্ণ করতে পেরেছিলেন। তো সেই সময়টার থেকে আমি ভেবেছি যে আমাদের বাঁচার যদি খাদ্য না থাকে, ধান বা গম বা মেইজ বা ভুট্টা যদি উৎপাদন ঠিকঠাক না হয়, তাহলে তো মুশকিল, খাদ্যে স্বয়ংভরতা অর্জন করা যাবে না। তখন থেকেই আমি একটু একটু করে শিখছিলাম যে কোথায় বিশ্বের সবচাইতে বড় ইনস্টিটিউট আছে যেখানে ধান নিয়ে গবেষণা হয়। তো পরে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে গেলাম, পড়াশোনা করলাম, চাকরিতে ঢুকলাম, তখন আমরা জানি যে ইরি হচ্ছে একমাত্র বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধান নিয়েই গবেষণা হয়, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ম্যানিলা, ফিলিপাইন্স। এই যখন ইরি তৈরি হয় তখন কিন্তু একটা টাসেল ছিল যে ইরি কি ফিলিপাইন্সে তৈরি হবে না ইন্ডিয়ায় তৈরি হবে। যাই হোক, আমরা ইরি শেষমেশ ফিলিপাইন্সেই তৈরি হয়েছে ওটা। আমরা চার্টার্ড মেম্বার, আমরা আছি, আমেরিকা আছে, জাপান আছে, ফ্রান্স আছে, 5টা কান্ট্রি, চায়না, চার্টার্ড মেম্বার। মানে এটা অরিজিনালি এই 5-6টা কান্ট্রি তখন ইনভলভ ছিল। আসলে এটা আমাদের দেশে হওয়ার কথা ছিল, অন্ধ্রপ্রদেশে, কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত হয়নি। তো এইটা মেইনলি বলে যে আমেরিকা গ্রিন রেভলিউশনস তৈরি করেছে এখানে বা ইরিকে এস্টাবলিশ করেছে একটাই কারণে, যে এই এশিয়ান কান্ট্রির খাদ্যাভাব কী করে দূরীকরণ করা যায়, এই একটা। আর দ্বিতীয়, ওদের একটা সুপ্ত বাসনা আমেরিকার যে কমিউনিজমকে কিভাবে কন্ট্রোল করা যায়। যদি আমি খাদ্যে স্বয়ংভর করতে পারি এশিয়ান কান্ট্রিগুলোকে, তাহলে তারা অনেকটা অনীহা প্রকাশ করবে যে কমিউনিজমকে তারা গ্রহণ করবে না। এটাও একটা আছে আর কি থিওরিতে। অসাধারণ তথ্য দিলেন অধ্যাপক সুভাষচন্দ্র রায়। তিনি শুধু উত্তর দিনাজপুরের মধ্যেই বা দার্জিলিং জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তিনি একে একে একাধিক দেশ ঘুরেছেন। সেই বিষয়টা জানবো তার মুখ থেকে, মানে তিনি কোন কোন দেশ ঘুরেছেন এবং কোন কোন দেশে তিনি প্রশিক্ষণ পেয়ে ধানের চাষের বিপ্লব নিজেই আনতে চাইছেন, সেই বিষয়টা শুনবো তার মুখ থেকে। হ্যাঁ, প্রথমেই বলি যে আমি তো ইরিতে গেছিলাম যে কি করে ধান ব্রিডিং করা হয়, রাইস ব্রিডিং শিখতে, সেটা আমি শিখেছি ইরিতে। তো সেটা শেখার পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি, সেই রাইসের আমার যা ব্রিডিং লাইন সেগুলোকে দেখিয়েছি। যেমন আমি ফ্রান্সে গেছি ইন্টারন্যাশনাল রাইস ফাংশনাল জিনোমিক্স কনফারেন্সে, তারপরে ব্যাংককে গেছি ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2014 সাল, 16 সালে ফ্রান্সে গেছি, তারপরে সুইজারল্যান্ড গেছি, সিঙ্গাপুরে গেছি, এরকম অনেকগুলো কান্ট্রিতে গেছি, সবই ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। সেইখানে আমি যেটা দেখিয়েছি যে লোকাল ধান, ধরুন আমাদের বাদশাভোগ আছে, তুলাইপাঞ্জি আছে, তারপরে অন্যান্য কালো নুনিয়া আছে, এগুলোকে ব্রিডিংয়ের মাধ্যমে কিভাবে উন্নত মানের তুলাইপাঞ্জি বা বাদশাভোগ বা কালো নুনিয়া তৈরি করা যায়, সেটা আমি খানিকটা চেষ্টা করেছি এবং সেটাতে দেখেছি যে হ্যাঁ,
যদি ঠিকঠাক ব্রিডিং করা যায় তাহলে কিন্তু উন্নত মানের তুলাইপাঞ্জি বা কালোনুনিয়া বা বেগুনবিচি বানানো যেতে পারে। আপনি মানে ইরি মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা ম্যানিলাতে হয়েছে, যেটার কথা বলছেন, সেখানে আপনি কতদিন ছিলেন? সেখানে আমি 1 মাস ছিলাম ট্রেনিংয়ের জন্য, জাস্ট প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। কী করে রাইস ব্রিডিং করা হয়, কিভাবে ব্রিডিং করলে পরে কম সময়ের মধ্যে উৎপাদনশীলতা বাড়ানো যায়, আর প্যারেন্টাল লাইন কীভাবে সিলেকশন করতে হয়, বিশেষ করে ওয়াইল্ড রাইস বা জংলি রাইসগুলোকে কিভাবে আমরা ব্রিডিংয়ে ইনকর্পোরেট করতে পারি। তো সেখানে আমি দেখেছি যে সবুজ বিপ্লবের প্রথম ধান IR8 যখন তৈরি হচ্ছে, ওরা কিভাবে তৈরি করেছে, 5 বছরের মধ্যে সেটাকে ওরা ব্রিডিং লাইন এস্টাবলিশ করে সারা বিশ্বে ছড়িয়েছে, সেটা আমি দেখেছি ওখানে। আপনি রায়গঞ্জের কাশিবাটিতে অরাইজা রুফি পগন নামের একটা ধান চাষের কথা বলছেন, সেই বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আমাদের আসলে যেরকম একটা ধারণা আছে যে শিম্পাঞ্জির থেকে মানুষের সৃষ্টি হয়েছে, তেমনি করে আমাদের যে ধানগুলো আছে, মানে যে ধান আমরা চাষ করি, তার পূর্বসূরি হচ্ছে অরাইজা রুফি পগন, যেটাকে আমরা বাংলায় জংলি ধান বলি। সেই জংলি ধানগুলো আমাদের এশিয়ান কান্ট্রিতে সব জায়গাতেই পাওয়া যায়, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, লাওস, যা যা আছে, ভিয়েতনাম, চায়না, কিছুটা জাপানেও আছে। তো আমাদের এই রায়গঞ্জেও এরকম প্রচুর জলাজমি আছে যেখানে জংলি ধান নিজের থেকেই তৈরি হয়, নিজের থেকে ঝরে পড়ে যায়। এই জন্যই ওকে বলে ঝোড়ো ধান, মানে ধানগুলো ঝরে পড়ে যায়, সেই জন্য ঝোড়ো ধান বা জংলি ধান। এই জংলি ধান থেকেই আমাদের যত ধানের উৎপত্তি, মানে কালোনুনিয়া, তুলাইপাঞ্জি, বেগুনবিচি, কনকচুর, যা যা ধান আছে। তো এই ধানটা এখন বর্তমানে কি করব, মাঠে পড়ে থাকে। তো আমরা চাই যে এই ধানটাকে ব্রিডিংয়ে নিয়ে এসে এর যে ভালো ভালো গুণ আছে, গুণাবলী, যেমন সাবমার্জেন্স টলারেন্ট হতে পারে, মানে ফ্লাড টলারেন্ট, বন্যা প্রতিরোধকারী, রোগ প্রতিরোধকারী, বা ধরুন খরা প্রতিরোধকারী গুণ যেগুলো আছে, বা ইভেন কি হাই ইল্ডিং প্রপার্টিও এর মধ্যে আছে, হাই জিঙ্ক আছে, হাই মিনারেল আছে। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি ব্রিডিংয়ের মাধ্যমে, যাতে উন্নত ফলনশীল ভালো ধান পেতে পারি, এই চেষ্টাটাই আমি করে যাচ্ছি এবং কিছুটা সফলও হয়েছি। আমি ট্রায়ালের জন্য পাঠাচ্ছি ধান আমাদের DRR বলি আমরা, ডাইরেক্টরেট অফ রাইস রিসার্চ, এখন নতুন নামকরণ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, হায়দ্রাবাদ, সেখানে পাঠাবো আর কি ফিল্ড ট্রায়াল দেওয়ার জন্য। আপনি কি যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, তারা কি নতুন এই চাষে আগ্রহী, বা তাদেরকে কিভাবে শিক্ষা দিতে আপনি পরিকল্পনা করছেন সেই বিষয়টা? না, আমাদের সিলেবাসে আমি ভরেছি রাইস ব্রিডিংয়ের একটা চ্যাপ্টার, বা আপনি বলতে পারেন একটা ক্রেডিট আর কি। আমাদের তো কোর্স ক্রেডিট এখন সিস্টেম, সেটা একটা ক্রেডিট ভরা আছে যে রাইস ব্রিডিং করে কি করা যাবে। আর আমি সবসময় ছাত্রছাত্রী যেটা বলি যে তুমি যে বাজারে আজকে যে চাল পাচ্ছ বা ব্যাগ নিয়ে যাচ্ছ হাতে পয়সা নিয়ে, আর বলছো আমাকে চাল দাও, ধান দাও, গম দাও, আমি খাবো, এরপরে কিন্তু এটা পাবে না। কারণ তুমি যদি উৎপাদনশীলতা না বাড়াতে পারো, তাহলে যে আমাদের 2050 সালের মধ্যে প্রায় 9.10 বিলিয়ন যে পপুলেশন, মানে 910 কোটি, একে খাওয়ানোর মতো ধান চাল বাজারে থাকবে না, যদি নাকি আমরা উৎপাদন এক্ষুনি 50% বাড়িয়ে দিই। আমি এই কথাটাই ছাত্রছাত্রীদের বলি যে তোমরা ব্রিডিংয়ে আসো, উৎপাদনশীলতা বৃদ্ধি করো, নয়তো কিন্তু খাবার থাকবে না, বিশেষ করে তোমাদের গ্র্যান্ডসানদের কোনো খাবার থাকবে না, আমি এটা বলি। মানে কি ভয়ানক সতর্কবাণী করলেন আমাদের অধ্যাপক সুভাষচন্দ্র রায়। তিনি যেটা বললেন যে 2050 সালে ভারতবর্ষ স্বনির্ভরতা হারাবে, মানে চাল উৎপাদনের। এক্ষুনি যদি সেই ভাবনাটাকে না বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে কি কি করণীয় আমরা যে জানতে চাইব। যে আমাদের বিশেষ আরেকজন অতিথি রয়েছেন শঙ্কর কুমার রায়, তার ধারণা কি, মানে সরকারিভাবে কি এই বার্তাটা পৌঁছানো উচিত? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি ধান উৎপাদনশীলতা বৃদ্ধি করবার জন্য আমাদের গবেষক এবং অধ্যাপক সুভাষবাবু দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ দিক বা দিশা দেখিয়েছেন যে তুলাইপাঞ্জি ধান, যেমন আমাদের রায়গঞ্জের দেশীয় ধান, এই ধানের প্রোডাকশন খুবই কম এবং দেশীয় ধানেরও প্রোডাকশন খুব কম। তাই উনি যেটা করছেন যে দেশীয় ধান চ্যাঙ্গা, এবং এই চ্যাঙ্গা ধানের সাথে উনি আমাদের যেমন রঞ্জিত একটি আমাদের আবিষ্কৃত ধান, তার সংকরায়ন করছেন, এবং সংকরায়ন বা বাদশাভোগ সংকরায়ন করে ওর প্রোডাকশন বাড়াবার চেষ্টা করছেন, এবং তিনি পাঠাবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
রাইস রিসার্চে পাঠাচ্ছেন, ইতিমধ্যে প্রায় অনেকটা কাজ তিনি গুটিয়ে নিয়েছেন। এবং এই যে আমার বক্তব্য যে ইনি যে ভাবছেন, এই ভাবনার লক্ষ্য কিন্তু 2050 সাল। এই ভাবনাকে ত্বরান্বিত করবার জন্য আরও কিছু গবেষককে আসা প্রয়োজন। কিন্তু আমার এই পরিপ্রেক্ষিতে স্যারের কাছে একটা প্রশ্ন, যে আবিষ্কৃত ধান এবং যেগুলো দেশি ধান, সেই ক্ষেত্রে এই খরা প্রবণ বা বন্যা প্রবণ জলবায়ু যদি পরিবর্তনে ঘটে, সেই ক্ষেত্রে এরা কি এটা মোকাবিলা করা সম্ভব? কোনটা, আবিষ্কৃত ধান মোকাবিলা বেশি করতে পারবে নাকি আমার দেশীয় ধান মোকাবিলা বেশি করতে পারবে? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আবিষ্কৃত ধান যেমন আমি বলছি IR36 বা IR8, আবিষ্কৃত ধান এগুলো কিন্তু হারিয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে এবং খুব সৌভাগ্যক্রমে আমাদের দেশীয় ধান কিন্তু এখন টিকে আছে, এবং তারা কিন্তু বন্যা প্রবণ খরা প্রবণকে কিন্তু রোধ করতে পারে, কিন্তু দেশীয় আবিষ্কৃত ধান পারে না। আপনি উৎপাদনশীলতার ক্ষেত্রে কোন ধানকে বেশি গুরুত্ব দিবেন, যাতে জলবায়ু পরিবর্তন হলেও সাস্টেনেবল? কি বলবেন? বলি আমি যে আমার দুটো ক্ষেত্রেই নজর দেওয়ার দরকার আছে। এক হচ্ছে দেশীয় ধানকেও যেমনিভাবে টিকিয়ে রাখতে হবে, তেমনি উচ্চ ফলনশীল ধানকেও আমার প্রাধান্য দিতে হবে, দুটো কারণে। দেশীয় ধানগুলো আমি বাঁচিয়ে রাখবো ওর কাছে যা বৈশিষ্ট্য আছে সেইগুলোকে বজায় রাখার জন্য। ধরুন একটা ধান সাবওয়ান বা সাবমার্জেন্স টলারেন্ট, সেটা একটা ওড়িশার থেকে একটা ধান, লোকাল ধান, সেখান থেকে পাওয়া গেছে ওই জিন। এইবার বিজ্ঞানীরা কি করেছে, ওই ফ্লাড টলারেন্স জিনটাকে স্বর্ণ সাবওয়ানে ট্রান্সফার করেছে, করে ওকে রিলিজ করেছে অ্যাজ এ বন্যা প্রতিরোধকারী ধান। তেমনি লবণ মানে কি বলবো, লবণ রোধকারী, সেখান পোক্কালি বলে একটা ধান আছে, সেখান থেকে জিন ট্রান্সফার করে হাই ইল্ডিং লবণ মুক্ত ধান। ঠিক আছে, এরকম করে আমরা বিজ্ঞানীরা ওই লোকাল ধানের থেকে যা ভালো গুণাবলী বা বৈশিষ্ট্য আছে সেগুলোকে ট্রান্সফার করি হাই ইল্ডিংয়ে, সেটাকে হাই ইল্ডার হিসাবে ইউজ করি। কোন ধানের গুণগত মান বেশি, উচ্চ ফলনশীল নাকি আমাদের দেশীয় ধান? সেক্ষেত্রে পুষ্টিগত গুণ বা আপনার মনে করুন স্বাস্থ্যগত গুণ কোন ধানে বেশি হয়েছে বলে আপনি মনে করেন? গ্রিন রিভলিউশন যখন শুরু হয় না 1960-এ, তখন আমাদের মেইন টার্গেট ছিল যে কি করে খাদ্য সাপ্লাই দেওয়া যায়, মানে যে যাতে লোকেরা খেয়ে পড়ে বেঁচে থাকে। তখন কিন্তু মোটা চাল, সরু চাল, লম্বা চাল এসব কিছু মাথায় আসেনি বিজ্ঞানীদের বা দেশীয় লিডারদের। তারা তখন শুধু ভেবেছে যে কি করলে পরে দুবেলা খেয়ে মানুষগুলো বাঁচতে পারবে, সেই জন্য তখন আর কোয়ালিটির দিকে নজর দেওয়া হয়নি। কিন্তু এখন এই আপনার 21st সেঞ্চুরিতে এসে মেইন টার্গেট কিন্তু উৎপাদন নয়, মেইন টার্গেট উৎপাদনশীলতার সঙ্গে সঙ্গে তার পুষ্টিগুণ। সেই ধানে জিঙ্ক আছে কিনা, আয়রন আছে কিনা, ভিটামিন বিগুলো ঠিকঠাক আছে কিনা, প্রোটিন পার্সেন্টেজ কত, সমস্তগুলো গুণাবলী পরীক্ষা করার পরেই ধান রিলিজ হয় ফিল্ডে। সেজন্য আমাদের দেশীয় ধান অবশ্যই বাঁচিয়ে রাখবো, সেটার গুরুত্ব অপরিসীম। কারণ জাম্পলাজম একটা ভীষণ ভাইটাল জিনিস, ওকে বাঁচিয়ে রাখতেই হবে। সেখান থেকে আমরা অনেক কিছু নতুন নতুন জিন বা বৈশিষ্ট্য বা গুণাবলী, যেগুলোকে আমরা হাই ইল্ডিংয়ে দেবো, আর হাই ইল্ডিংকে শুধু আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগাবো। সেই ক্ষেত্রে পুরনো ধান যদি না বাঁচে, না সেই জন্যই তো বলছি, না সেই জন্যই তো বলছি, জিন ব্যাংকগুলো সমস্ত দেশীয় ধানগুলোকে কনজার্ভ করে রেখেছে। আমাদের যে NBPG এর আছে, ন্যাশনাল ব্যুরো প্ল্যান জেনেটিক রিসোর্স, IAR এর আন্ডারে, ICR এর আন্ডারে, সেখানে নাই করে 85,000 ধান কনজার্ভ করা আছে। ইরি যেটা বলছি, ওয়ার্ল্ডের সবচাইতে বড় জিন ব্যাংক রাইসের 1,30,000 ধান মজুত করা আছে। সেগুলো 100 বছরেও নষ্ট হবে না, কারণ -20 ডিগ্রিতে রাখা থাকে। আর ওটা একটা রোটেশন আছে, সেই রোটেশনে ওরা ওগুলোকে কনজার্ভ করে। ইন্ডিয়া গভর্নমেন্ট ওখানে 35,000 ধান দিয়েছে, চায়না দিয়েছে 25,000, ফ্রান্স দিয়েছে 10,000, আমেরিকা দিয়েছে 56,000, এরকম সবাই ওখানে কনজার্ভ করেছে। এটা একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, এটাই নিয়ম আর কি, ইন্টারন্যাশনাল FAO-র আন্ডারে। স্যার আমার প্রশ্ন যে দেশীয় ধানে কর্মসংস্থান বেশি হবে নাকি উচ্চ ফলনশীল ধানে কর্মসংস্থান বেশি? না, দুটো দুরকমই হতে পারে। আপনার দেশীয় ধানেও যেরকম বেশি হবে, মানে নিযুক্তি বেশি হবে, তেমনি উচ্চ ফলনশীলও নিযুক্তি বেশি হবে। কারণ দেশীয় ধানগুলো ধরুন কিছু হয়তো ফুড ভ্যালু বেশি আছে। আপনি সবসময় মনে রাখবেন সেন্টেড রাইসগুলো সবসময় কোয়ালিটিফুল,
সেন্টেড রাইসগুলো, সেটা বাসমতি হোক বা সাদ্রি হোক বা থাইল্যান্ডের জেসমিন হোক, এগুলো হচ্ছে কোয়ালিটিফুল রাইস, কারণ এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কম থাকে, এটাও আপনাকে ধ্যান রাখতে হবে। তার মানে মধুমেহ রোগীদের ক্ষেত্রে ওই ধানগুলো খাওয়া ভালো ভালো, মানে- বিশেষ করে লাল চাল মানে ব্ল্যাক রাইস, কালো চাল, এগুলো খেলে পরে ডায়াবেটিস কম হবে, অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি থাকে, অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি থাকে, হাই আয়রন, হাই জিঙ্ক, হাই মিনারেল। Antioxidant বেশি ইয়েস, থাকে। সেই জন্য আমি একটাই বলবো সবাইকে, সব মানুষকে, যে ঘুরিয়ে ফিরিয়ে চাল খান, প্রতিদিন তুলাই পাঞ্জি খেতে হবে এর কোনো মানে নেই। আপনি কোনো দিন বেগুন বিচি খেলেন, বাদশা ভোগ খেলেন, বা গোবিন্দভোগ খেলেন, আরেক দিন হয়তো রেড রাইস খেলেন, আরেক দিন হয়তো কালো চাল খেলেন, কালো ভাত যেটা বলি আমরা, ব্ল্যাক রাইস, সেটা খেলেন, এইভাবে ঘুরিয়ে খেতে হবে, তাহলে কী হবে, পুষ্টিগুণটা ঠিকঠাক বজায় থাকবে। ভীষণভাবে আমরা সমৃদ্ধ হলাম। আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডক্টর সুভাষচন্দ্র রায়, তিনি আমাদের যে কথাগুলো বললেন, একটা যেমন শঙ্কিত রাখলো 2050 সাল, অর্থাৎ মাত্র 24 বছর পরে খাদ্য সংকটে ভুগতে পারে সারা বিশ্ব, তার মধ্যে ভারতবর্ষও ব্যতিক্রম নয়। আমরা চাইবো আমরা আবার স্টুডিওতে এনে বসানোর চেষ্টা করব আমাদের এই বিদগ্ধ ব্যক্তিত্বকে, যে মানুষটি আগামী দিনে প্রচুর মানুষকে, কৃষককে, কৃষিজীবী মানুষ বা আমাদের ভারতীয় যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত নন, তারাও যেন খাদ্য সংকট যেন না দেখা দেয়, তারাও যেন পেস্টিসাইডস বেশি ব্যবহার না করেন, জৈব সারকে বেশি ব্যবহার করেন। এই সমস্ত বিষয়গুলির দিকে নজর থাকবে আমাদের সকলের। নমস্কার। নমস্কার।